গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় 2018 সালের ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর রূপ। বিশাল প্রলয়কারী সুনামি এসে পুরো একটা অঞ্চলকে মাটিতে মিশিয়ে দিয়েছে। চারিদিকে শুধু ভাঙা বাড়ি, উপচে পড়া গাছপালা আর কাদা জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মৃতদেহ। স্বজন হারানোর কান্না আর মৃত্যুপুরীর এক নিস্তব্ধ ছায়া পুরো এলাকাটাকে গ্রাস করে আছে। এমন একটা হৃদয় বিদারক দৃশ্যের পর আমাদের পরিচয় হয় মুভির অন্যতম প্রধান চরিত্র আর্যর সাথে। আর্য একজন ইউনিভার্সিটির ছাত্র। সে তার ইউনিভার্সিটিতে অন্যান্য স্টুডেন্টদের সামনে একটা স্লাইড শো প্রেজেন্টেশন দিচ্ছে। সুনামির পর ইতিমধ্যেই 5 দিন কেটে গেছে, কিন্তু এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। আর্য স্ক্রিনে ধ্বংসস্তূপের ছবিগুলো দেখিয়ে সবাইকে অনুরোধ করে যাতে তারা সাধ্যমতো এই অসহায় মানুষগুলোকে সাহায্য করে। আর্যর কথায় প্রভাবিত হয়ে স্টুডেন্টরা ডোনেশন দিতে শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি আর্য ছেলেটা মনের দিক থেকে ভীষণ পরিষ্কার, দয়ালু এবং মানুষের কষ্ট সে গভীরভাবে অনুভব করতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আর্য ও তার মা লারাসকে। তারা তাদের বাড়ির স্টোর রুমে বসে কিছু পুরনো জিনিসপত্র গোছাচ্ছিল। পাশে টিভিতে নিউজ চলছিল, যেখানে সোশ্যাল ওয়েলফেয়ারের ডেপুটি মিনিস্টার মালিককে সুনামি রিলিফ অপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে দেখা যায়। এখান থেকে আমরা জানতে পারি এই ক্ষমতাবান মন্ত্রী মালিক হল আর্যর বাবা এবং লারাসের স্বামী। জিনিসপত্র গোছানোর সময় লারাস হঠাৎ একটা পুরনো ফাইল খুঁজে পায়, যার ভিতরে সযত্নে রাখা ছিল আর্যর ছোটবেলার কিছু আঁকা ড্রয়িং। সেই ছবিগুলোর মধ্যে একটা বিশেষ ছবি দেখে আর্য মুচকি হাসে। ছবিটা ছিল এক ভয়ঙ্কর ব্রিজের। লারাস তখন পুরনো স্মৃতি রোমন্থন করে বলে, ছোটবেলায় একদিন আর্য স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল, কারণ তার ধর্মের শিক্ষক ক্লাসে তাদের বুঝিয়েছিল যে আমাদের জীবনে করা ছোট বড় পাপগুলো আমাদের মৃত্যুর পর সিরাতের পুল পার হতে দেয় না। এই সিরাতের পুলের কনসেপ্ট কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী বিচারের দিনে জাহান্নাম বা নরকের ওপর দিয়ে একটা ব্রিজ থাকবে। যে ব্যক্তি জীবনে ভালো কাজ করেছে, যার মন পরিষ্কার, সে অনায়াসে এই ব্রিজ পার করে স্বর্গে যাবে। কিন্তু যে জীবনে পাপ করেছে, অন্যের ক্ষতি করেছে, তার জন্য এই ব্রিজ চুলের থেকেও পাতলা আর তলোয়ারের থেকেও ধারালো হয়ে যাবে। সে কোনোভাবেই ব্রিজ পার করতে না পেরে সোজা গিয়ে পড়বে নিচে জ্বলতে থাকা নরকের আগুনে। এই কথাটা ছোটবেলা থেকে আর্যর মনে একটা গভীর ভয়ের সৃষ্টি করেছিল। এরপর সিন শিফট হয় মালিকের দিকে। আমরা দেখি মালিক অফিস থেকে বাড়ি ফিরছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত টেনশন আর ভয়ের ছাপ। সে নিজে স্টাডি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং পেনড্রাইভে একটা ভিডিও ফুটেজ দেখতে থাকে। ভিডিওতে দেখা যায় এক অসহায় লোক যে সুনামির ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং প্রাণে বাঁচার জন্য আপ্রাণ আর্তনাদ করছে। লোকটা বলছে যে তার ছোট ছেলেটাও এই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে। সে বারবার তাদের গ্রামের নাম বলছিল আশা ভিলেজ। সে রেস্কিউ টিমের কাছে সাহায্য ভিক্ষা চাইছিল। মালিক চুপচাপ ভিডিওটা একটা পেনড্রাইভে ট্রান্সফার করে নেয়। ঠিক সেই মুহূর্তে আর্য ঘরে ঢোকে এবং তার বাবার হাতে ছোটবেলার সেই ব্রিজের আঁকা ছবিটা তুলে দেয়। ছবিটা দেখে মালিক যেন হঠাৎ করে চমকে ওঠে। তার ভিতরে এক অপরাধ বোধ যেন পুড়ে খাচ্ছিল। সে আর্যকে বলে, আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমাকে এক্ষুনি একবার আমার পুরনো বাড়ি যেতে হবে। মালিক তড়িঘড়ি করে বেরোতে যায়, কিন্তু তার বডিগার্ডরা তাকে একা যেতে বাধা দিল, কারণ প্রোটোকল অনুযায়ী একজন মন্ত্রীকে কখনোই সিকিউরিটি ছাড়া একা কোথাও ছাড়া যায় না। মালিক বুঝতে পারে বডিগার্ডদের এড়িয়ে এসে যেতে পারবে না, তাই সে চুপচাপ বাড়ির ভিতরে ফিরে আর্যর সাহায্য চায়। আর্য তার বাবাকে খুবই সম্মান করত, তাই সে রাজি হয়ে গেল। প্ল্যান অনুযায়ী আর্য ঘুরতে যাওয়ার নাম করে গ্যারেজ থেকে গাড়ি বের করে এবং বডিগার্ডরা গাড়ি চেক করে আর্যকে একাই যেতে দেয়। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে মালিক আসলে গাড়ির পিছনের সিটে লুকিয়ে আছে। গাড়িটা কিছুটা দূরে যাওয়ার পর মালিক পিছন থেকে সামনে সিটে এসে বসল। সে আর্যকে বলে গাড়িটা তাদের পুরনো বাড়ির দিকে নিয়ে যেতে। এরপর মালিক যখন সিট বেল্ট লাগাতে যায়, তখন বেল্টটা কোনো কারণে আটকে যায়। আর্য এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে বাবাকে বেল্ট লাগাতে সাহায্য করছিল। ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে তীব্র গতিতে ধেয়ে আসা এক বিশাল ট্রাক সজোরে এসে ধাক্কা মারে তাদের গাড়িতে। অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালিক ছিটকে গিয়ে পড়ে গাড়ির বাইরে রাস্তার ওপর, আর আর্যর গাড়িটা
সোজা গিয়ে পড়ল পাশের একটা গভীর জলাশয়। জলের তলায় দমবন্ধ হয়ে আসা অবস্থায় আর্য কোনো রকমে গাড়ির জানলা ভেঙে বাইরে বেরিয়ে এসে সাঁতার কেটে ডাঙায় ওঠে। কিন্তু ডাঙায় ওঠার পর সে যখন আকাশের দিকে তাকায় তার চোখ স্থির হয়ে যায়। সে দেখতে পায় এক অবাস্তব ভয়ঙ্কর দৃশ্য। মেঘের আড়াল থেকে উঁকে দিচ্ছে এক বিশাল জ্বলন্ত ব্রিজ, ঠিক যেন তার ছোটবেলার আঁকা সেই সিরাতের পুল। নিচে টকবক করে ফুটছে লাভা। এইটা কি তার হ্যালোসিনেশন, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর পরলৌকিক দুনিয়ার কোনো সতর্কবার্তা? আর্যর জ্ঞান ফেরে হসপিটালের বিছানায়। জ্ঞান ফেরার পর সে তার মা লারাসের মুখে জানতে পারে এক চরম সত্যি। তার বাবা আর বেঁচে নেই। ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টেই মালিকের মৃত্যু হয়েছে এবং তাকে গতকাল কবর দেওয়াও হয়ে গেছে। এই কথাটা শোনার পর আর্যর মনে এক তীব্র অনুশোচনা আর অপরাধবোধ জন্ম নেয়। তার বারবার মনে হতে থাকে ওই সময় সে যদি বাবাকে সিট বেল্ট লাগাতে না করে রাস্তার দিকে নজর রাখত, তাহলে হয়তো আজ তার বাবা বেঁচে থাকতেন। লারাস তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা নেহাতই একটা দুর্ঘটনা, এতে আর্যর কোনো দোষ নেই। ঠিক সেই সময় হসপিটালে আসে মালিকের বস, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের প্রধানমন্ত্রী আলিম। আলিম এসে জানায় যে ট্রাক ড্রাইভার নিজের দোষ স্বীকার করেছে। ড্রাইভারের নাকি ঘুম পেয়ে গেছিল আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আলিম আরও জানায় যে সর্দার এখন মালিকের সমস্ত অফিসের সুযোগ সুবিধা ফিরিয়ে নিতে চায়। তবে আলিমের কথার মধ্যে একটা অদ্ভুত সন্দেহ লেশ ছিল, যা লারাসের একদমই পছন্দ হয় না। আলিম চলে যাওয়ার পর হসপিটালে দেখা করতে আসে লারাসের পুরনো বন্ধু পাঞ্জি। পাঞ্জি নিজে একজন রেস্কিউ টিমের সদস্য। সে এতদিন সুনামি ত্রাণ কার্যে ব্যস্ত ছিল বলেই আসতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে লারাস একসময় এই রেস্কিউ টিমে কাজ করত এবং সেখানেই মালিকের সাথে তার প্রথম আলাপ। পাঞ্জি লারাসকে আবার রেস্কিউ টিমে ফিরে আসতে বলে, কিন্তু স্বামীর শোকে কাতর লারাস সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। রাতে আর্য তখন কেবিনে শুয়ে, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করে চারপাশের পরিবেশটা অদ্ভুতভাবে পাল্টাতে শুরু করে। আর্য বুঝতে পারে কেবিনের পর্দার আড়ালে কে যেন দাঁড়িয়ে, একটা অস্পষ্ট ছায়া। হঠাৎ দেখল দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে। ভয়ে আর্য শরীর অবশ হয়ে আসে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে বাবা রক্তাক্ত বিভৎস অবস্থায় তার সামনে দাঁড়িয়ে। মালিকের মুখ থেকে অস্পষ্ট স্বরে একটা আর্তনাদ বেরিয়ে আসে, আমায় বাঁচাও, আমাকে সাহায্য করো। ওর চিৎকার শুনে লারাস এসে সামনে নিলেও কাউকে সেখানে দেখতে পায় না। লারাস বোঝায় যে এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন, কিন্তু আর্য বুঝতে পারছিল এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। তার বাবা পরকাল থেকে কোনো কারণে তার কাছে সাহায্য চাইছে। কিন্তু কি সেই কারণ? মৃত্যুর পর এমন কি আটকে আছে যার জন্য মালিক শান্তিতে সিরাতের পুল পার হতে পারছে না? হসপিটাল থেকে বাড়ি ফেরার দিন মালিকের কবরের সামনে গিয়ে সে দাঁড়ায়। তার যে দু চোখ বেয়ে জল পড়ছিল। সে তার বাবার কবরের মাটি ছুঁয়ে বলে, বাবা, আমি সবসময় তোমার মতো একজন সৎ এবং ভালো মানুষ হতে চেয়েছি। তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো। সেদিন রাতে লারাস মালিকের রুমে স্মৃতিচারণ করার সময় ফাইল থেকে সেই পেনড্রাইভটা খুঁজে ফেলে। কি ভেবে সেটাকে নিজের কাছেই রেখে দেয়। অন্যদিকে আর্য তার ঘরে বসে ছোটবেলার আঁকা সেই সিরাতের ব্রিজের ছবিগুলো দেওয়ালে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘরের হাওয়া ভারী হয়ে আসে। দেওয়াল থেকে আর্যের লাগানো আঁকা ছবিগুলো এক এক করে খসে নিচে পড়তে শুরু করে। শুধুমাত্র দেওয়ালে একটাই ছবি আটকে, সেই সিরাতের পুল। ঠিক তখনই উপর থেকে সজোরে নিচে এসে পড়ে একটা বিকৃত রক্তাক্ত মানুষের শরীর। সে দেখে মেঝের উপর পড়ে থাকা শরীরটা আর কারোর নয়, স্বয়ং তার বাবার। মালিকের গলা দিয়ে অস্পষ্ট আওয়াজ বেরোচ্ছে, হাত দুটো বাড়িয়ে বলছে, আমায় বাঁচাও, আমার পাপের প্রায়শ্চিত্ত করো। ছেলে চিৎকারে লারাস দৌড়ে ঘরে আসে। আর্য হাঁপাতে হাঁপাতে তার মাকে বলে, মা, বাবা শান্তিতে নেই। অ্যাক্সিডেন্টের দিন বাবা বারবার বলছিল তাকে পুরনো বাড়ি যেতে হবে। তার একটা বড় ভুল শুধরোতে আমাদের এক্ষুনি সেখানে যাওয়া লাগবে। বাবা কিছু একটা লুকিয়েছে, তাই রাতের অন্ধকারে দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তাদের পুরনো পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে তারা তন্ন তন্ন করে সব খুঁজতে শুরু করে। এরই মাঝে ধুলো মাখা আলমারির দরজাটা খুলতেই তাদের চোখ কপালে ওঠে। ভেতরে সাজানো রাশি রাশি টাকার বান্ডেল, আর তার ঠিক পাশেই রাখা একটা ফাইল। ফাইলটা খুলতেই লারাসের হাত পা ঠান্ডা হয়ে আসে। এটা সুনামিতে আসা ভিলেজের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য পাঠানো রেস্কিউ টিম, ওষুধ আর খাবারের লিস্ট। লারাস তখন আর্যকে সেই পেনড্রাইভটা দেয়, যেটা সে মালিকের ডেস্ক থেকে পেয়েছিল। সেটা ডিভাইসের সাথে কানেক্ট করে পেনড্রাইভের অডিও রেকর্ডিংটা চালায়। রেকর্ডিংয়ে শোনা যায় মন্ত্রী আলিম এবং মালিকের কথোপকথন। আলিম খুব ঠান্ডা গলায় মালিককে বলছে,
আশা ভিলেজের রেস্কিউয়ের জন্য একটা নকল ফাইল তৈরি করো। সরকার থেকে আসা কোটি কোটি টাকা আমরা নিজেদের কাছেই রেখে দেব। এর মধ্যে তোমাকে আমি 2 মিলিয়ন দেব। মালিক এতে রাজি হচ্ছিল না, কিন্তু আলিম তাকে রীতিমতো ভয় দেখায় এবং আশা ভিলেজের ওই অসহায় লোকটার ভিডিও ইন্টারনেট থেকে ডিলিট করতে বলে বডিগার্ডকে দিয়ে। আরজু আর ল্যারাস সবটাই পরিষ্কার বুঝতে পারে। আলিম এবং ওই বডিগার্ড মিলে একটা পুরো চক্র চালাচ্ছিল। মালিক হয়তো নিজে থেকে এই চুরিটা করতে চায়নি, কিন্তু সে চাপে পড়ে আলিমের জন্য এই জঘন্য পাপের সঙ্গী হয়েছিল। আরজুর মাথার উপর যেন বাজ ভেঙে পড়ে। সে বাবাকে সারা জীবন সৎ ভেবে এসছে, সে কিনা আসলে দুর্নীতিবাজ। হাজার হাজার অসহায় মানুষের মৃত্যুর কারণ তার বাবা। ল্যারাস আরজুকে শক্তি হতে বলে এবং প্রমাণ দেখায় যে মালিক অন্তত শেষ মুহূর্তে এই টাকাগুলো ফেরত দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। সেই রাতে ল্যারাস ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পায়। মালিক তার গলায় দামি নেকলেস পরিয়ে বলছে ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা থেকে বানানো নেকলেস পেয়ে সে কি খুশি হয়েছে। হঠাৎ ল্যারাস দেখে অসংখ্য মৃত মানুষের মাঝে সে পড়ে রয়েছে, আর মালিক তার কাছে সাহায্য চাইছে। চমকে ওঠে, বাইরে আসলে দেখে মা একজন মাওলানা সাহেবের ভিডিও দেখছে। তার মতে কোনো সদ্য মৃত মানুষের আত্মা অপূর্ণ কাজ করার জন্য তার প্রিয়জনের স্বপ্নে দেখা দেয়। আরজু আর ল্যারাস বুঝতে পারে মালিক তাদের দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করাতেই চাইছে। ল্যারাস পেন ড্রাইভ থেকে আশা ভিলেজের সেই লোকটার ভিডিও প্লে করে, যেটা এতদিন সকলের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তাই ল্যারাস সিদ্ধান্ত নেয় তারা মালিকের রেখে যাওয়া এই পাপের টাকা আর ওই অভিশপ্ত গয়না, গাড়ি সব বেচে দেবে এবং সেই টাকায় ওষুধ আর খাবার কিনে নিজেরাই আশা ভিলেজের মানুষদের কাছে নিয়ে যাবে। মালিকের অসম্পূর্ণ কাজ তারা সম্পন্ন করবে, যাতে মালিকের আত্মা সিরাতের পুলে শান্তিতে পার হতে পারে। ঠিক সেই সময় একটা পার্সেল ডেলিভারি বয় তাদের বাড়িতে আসে। আরজু পার্সেলটা রিসিভ করতে গেলে ডেলিভারি বয়কে তার খুবই চেনা লাগে, কিন্তু সে ঠিক মনে করতে পারে না তাকে সে কোথায় দেখেছে। লোকটাও কোনো উত্তর না দিয়ে দ্রুত চলে যায়। ভেতরে এসে আরজু পার্সেলের বক্সটা খুলে, আর খুলতেই তার শরীরের রক্ত হিম হয়ে যায়, কারণ বক্সের ভেতরে রাখা আছে 2টো তাজা বুলেট আর একটা চিরকুট। চিরকুটে লেখা, মালিকের রেখে যাওয়া পথ ধরো, না হলে মরো। এটা স্পষ্ট ছিল যে আলিম এইবার তাদের পৃথিবী থেকে সরিয়ে দেবার চক্রান্ত করেছে, তাই এখন আর একটুও সময় নষ্ট করা যাবে না। মালিকের অসম্পূর্ণ কাজ শেষ করে তারা কোনো রকমে সেফ প্লেসে গা ঢাকা দেবে। তাই ল্যারাস তার স্বাদের নেকলেস এবং আরজু তার গাড়ি বিক্রি করে দেয়। সে টাকা দিয়ে তারা প্রচুর ওষুধপত্র, ব্যান্ডেজ আর শুকনো খাবার কিনে পাঞ্জির সাথে যোগাযোগ করে। তারা একটা ফার্মাসিউটিক্যাল ডেলিভারি কোম্পানির সাহায্য নিয়ে রওনা দেয় সে মৃত্যুপুরী আশা ভিলেজের দিকে। কিন্তু তারা জানত না তাদের এই যাত্রাপথে পদে পদে লুকিয়ে রয়েছে মৃত্যু। তারা যখন মাঝ রাস্তায় রেস্কিউ ফান্ডের একটা বেস ক্যাম্পে পৌঁছয়, তখন তারা দূর থেকে দেখতে পায় সেখানে আলিম পৌঁছে গেছে। ফেক সিম্পাথি নেওয়ার জন্য আলিম নির্লজ্জের মতো সাধারণ মানুষের সামনে সেজে গুজে মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে, যেন সেই সব কন্ট্রোল করছে। ল্যারাস আর আরজু লুকিয়ে সেখান থেকে বেরিয়ে পাঞ্জির সাথে দেখা করে। তারা পাঞ্জিকে পুরো সত্যটা জানায় এবং আলিমের আসল মুখোশ খুলে দেয়। পাঞ্জি বুঝতে পারে যে সে এতদিন একটা মস্ত বড় মিথ্যের মধ্যে কাজ করছিল, তাই নিজের কাজ ও প্রাণের পরোয়া না করে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। শুধু তাই নয়, পাঞ্জি তাদের ফেক লিস্ট ও ত্রাণের খোটার ব্যাপারেও জানায়। সে তাদের গাড়িতে অপেক্ষা করতে বলে নিজে কিছু ইমার্জেন্সি জিনিসপত্র আনতে যায়। কিন্তু তাদের দুর্ভাগ্য, আলিমের শকুনের চোখ ল্যারাস আর আরজুকে দেখে ফেলে। আলিম তার বডিগার্ডকে ইশারা করে নির্দেশ দেয় এই মা ছেলেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। আরজু সেখানে খেলতে থাকা বাচ্চাদের দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার পার্কে একজনের মৃত্যু দেখে বাবা তাকে বুঝিয়েছিল, প্রতিটা প্রিয় মানুষ একসময় তাদের ছেড়ে চলে যায়, কিন্তু আফটার লাইফে তারা পুনরায় জান্নাতে মিলিত হয়। তবে এই জান্নাত যেতে হলে তাদের সিরাতের পুল পার করতে হবে। আর যারা জীবদ্দশায় ভালো কর্ম করে সৎ পথে চলে, তারাই একমাত্র সিরাতের পুল পার করতে পারবে। এর পরের দৃশ্যে আমরা দেখি মধ্যরাতে ওরা 3 জন আশা ভিলেজের উদ্দেশ্যে চান নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু সে খুনি ডেলিভারি বয়। সে এবার আরজু ও লারাসের পিছু নিয়েছে।
লারাস, আর্য এবং রেস্কিউ ওয়ার্কার পাঞ্জি তিনজন মিলে গাড়িতে এগিয়ে চলেছে সেই ধ্বংস হয়ে যাওয়া আশা ভিলেজের দিকে। চারিদিক নিস্তব্ধ, শুধু গাড়ি ইঞ্জিনের আওয়াজ। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা দেখে রাস্তার পাশে কাদার মধ্যে একটা লোক উপুর হয়ে পড়ে আছে। লোকটাকে সাহায্য করার জন্য পাঞ্জি যেই তার দিকে এগিয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটা তার উপর অ্যাটাক করে। কারণ এই লোকটা আর অন্য কেউ নয়, ওই ঘাতক ডেলিভারি বয়। সে বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে সোজা পাঞ্জিকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলিটা পাঞ্জির কানের একদম পাশ ঘেঁষে বেরিয়ে যায়। আর্য দূর থেকে এটা দেখে শিউরে ওঠে। তার সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে রাতের কথা মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে ওই লোকটাই ছিল সেই ঘাতক ট্রাক ড্রাইভার। অর্থাৎ মালিকের অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং আলিম লোকটাকে দিয়ে মালিককে শেষ করিয়েছে। সে চিৎকার করে লারাস আর আর্যকে সেখান থেকে পালাতে বললে আর্য লোকটার উপর গাড়ি চালিয়ে পাঞ্জিকে নিয়ে চলে যায়। কিন্তু এরপরও সে একটুর জন্য বেঁচে যায়। তবে কিছু দূর আসলে দেখে রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল বড় গাছ উপরে পড়ে আছে। গাড়ি আর কোনোভাবেই সামনে এগোতে পারবে না। পাঞ্জি সিদ্ধান্ত নেয় তারা আপাতত শুধু জরুরি ওষুধপত্র আর ব্যান্ডেজগুলো নিয়েই রওনা দেবে, ভারী খাবারগুলো বরং পরে নিয়ে যাবে। তখনই সেই লোকটা সেখানে চলে আসলে পাঞ্জি তাদের এগিয়ে যেতে বলে এবং সে নিজেই লোকটাকে আটকায়। লারাস আর আর্য প্রাণ হাতে করে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়তে শুরু করে। আর কিছুক্ষণ পরেই জঙ্গল থেকে একটা গুলির আওয়াজ প্রতিধ্বনিত হয়। তারপর সব শান্ত। লারাসের বুকের ভিতরটা ছোট করে ওঠে। সে বুঝতে পারে পাঞ্জি হয়তো আর বেঁচে নেই, কিন্তু এখন সময় নষ্ট করা যাবে না। তাদের যেভাবেই হোক পৌঁছাতে হবে, কারণ কিছুক্ষণ পরেই পুনরায় আর্থকুয়েক আসতে চলেছে, যার ধাক্কায় আশা ভিলেজ হয়তো শেষ হয়ে যাবে। অবশেষে আর্য ও লারাস এসে পৌঁছায় সেই অভিশপ্ত আশা ভিলেজে। সেখানকার দৃশ্য দেখে তাদের চোখের জল বাঁধ মানে না। পুরো গ্রামটা যেন একটা সুবিশাল গোরস্থানে পরিণত হয়েছে। বাড়ি ঘর মাটিতে মিশে গেছে, আর কাদার মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে পচা গলা দেহ। দুর্গন্ধ আর নিস্তব্ধতায় পরিবেশটা এতটাই ভারী যে শ্বাস নেওয়াও কষ্টকর। হঠাৎ তারা একটা উল্টে যাওয়া বাসের ভিতর থেকে গোঙানোর আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখে বাসের ভিতরে একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছে। তারা দুজন মিলে অনেক কষ্টে মহিলাটিকে বাস থেকে টেনে বের করে। কিন্তু লারাস যখন বাচ্চাটার পালস চেক করতে যায়, তখন সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে অনেক আগেই মারা গেছে। এমনকি যে মহিলাটিকে তারা বাঁচান, তারও একটা সময় পর চোখ উল্টে যায়, আর মুখ থেকে বেরিয়ে আসে অসংখ্য জীবন্ত পোকা আর কিছু। কয়েক সেকেন্ডের মধ্যে মহিলাটি ছটফট করতে করতে আর্যর চোখের সামনেই শেষ হয়ে যায়। এই বিভৎস দৃশ্য দেখে লারাসের মানসিক অবস্থা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। তারা যখন অন্য জীবিত মানুষদের খুঁজছিল, হঠাৎ পেছন থেকে একটা শীতল গলা ভেসে আসে। ঘুরে দাঁড়াতেই দেখে সেই লোকটা বন্দুক তাক করে দাঁড়িয়ে আর্যর দিকে। আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে পাঞ্জি এক বিশাল আঘাত হানে তার মাথায়। আসলে সে তখন মারাত্মকভাবে আহত হলেও শেষ বিন্দু রক্ত দিয়ে তাকে আটকাতে পাঞ্জি ফিরে এসেছে। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি, কিন্তু পাঞ্জি আগে থেকেই আহত থাকায় লোকটা নির্মমভাবে পাঞ্জিকে শেষ করে। এবার সে লারাস আর আর্যর দিকে এগিয়ে যায়। লারাস তাকে আটকানোর চেষ্টা করেও কিন্তু সে পেরে ওঠে না। মাকে বাঁচাতে আর্য এগিয়ে আসলেও কোনো লাভ হয় না। ঠিক যখন লোকটা আর্যকে গুলি করতেই যাবে, তখনই হঠাৎ করে শুরু হয় এক প্রলয়কারী ভূমিকম্প। চারপাশের ধ্বংসস্তূপ আরও ভেঙে পড়তে শুরু করে। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে লারাস তার শেষ শক্তি দিয়ে লোকটাকে সজোরে একটা ধাক্কা মারে এবং সে টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে একটা ভাঙা ছাদের নিচে। আর ঠিক তখনই ভূমিকম্পের জেরে পুরো ছাদটা ভেঙে পড়ে তার মাথার উপর। এ যেন প্রকৃতির এক অদ্ভুত বিচার। আর্য ও লারাস কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরে আসে এবং আর্য বাকি বেঁচে থাকা গ্রামবাসীদের ওষুধ ও খাবার দিয়ে সাহায্য করতে গিয়ে একটা সময় ক্লান্তির চোটে শুয়ে পড়ে। চারিদিকের বিভৎস পরিবেশের মাঝে সে দেখতে পায় সিরাতের পুল। সেখানে সবাই একে একে চলেছে বিচারের জন্য। তখন এসে প্রাণের সাহায্যে যে ভিডিও করা লোকটা আর্যকে দেখতে পেয়ে এগিয়ে আসে। আর্য মৃদুগঞ্জ বলে,
আমার মেয়েটাকে পেলে ফোন করে দিও। লোকটা কিছু বলে না, তার ফুটের কোনো একটু ছাদে আসে। এরপর কয়েকটা দিন কেটে যায়। আমরা দেখি আর্য তার ড্রয়িং রুমে বসে টিভিতে খবর দেখছে। খবরে বলা হচ্ছে টুইটারে আশা ভিলেজের ফায়ার চুরি স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর আলিমকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে আদালত তাকে বেকসুর খালাস করে দিয়েছে। ঠিক সেই সময় আর্যর ফোনে একটা কল আসে। ফোনটা ছিল আলিমের। আলিম বাংলা শুরু হাসতে হাসতে বলে, আরে আর্য, তুমি ভেবেছিলে আমাকে জেলে পাঠাবে? তোমার এই বোকামের জন্য আমাকে সরকারের ফোনগুলো ফেরত দিতে হয়েছে, তাই এর জন্য তোমাকে একটা ছোট্ট শাস্তি তো পেতেই হবে, তাই না? আলিমের পর ফোনটা রেখে দেয়। তখনই আর্য কিছু বুঝে ওঠার আগে হাত খোলা দিয়ে দেখে আলিমের সেই বডিগার্ড, তার হাতে একটা সাইলেন্সার লাগানো বন্ধ। বডিগার্ড কোনো কথা না করে সোজা আর্যর বুকে ঘুরে যায়। আর্যর একটা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বডিগার্ডটা পাশের ঘরে যায়, যেখানে নির্মমভাবে শেষ করে। এই মৃত্যুর সাথে সমস্ত দৃশ্যপট বদলে যায়। দেখানো হয় পরকালের দুনিয়া। সামনে ভেসে ওঠে সেই হীন পরিস্থিতির ভুল। এখানে আমাদের 3 ধরনের বিচার দেখানো হয়। প্রথমটা ছিল আলিমের বিচার। আলিম যে ব্রিজের উপর দাঁড়িয়েছিল সেটা কোনো পাথর বা বকের নয়, এটা ছিল টাকার তৈরি। আলিম টাকার ব্রিজ দেখে খুব খুশি হয়, কিন্তু সে কয়েকবার এগোতেই সেই টাকার ব্রিজটা মাঝখান থেকে ভেঙে পড়ে। আলিম চিৎকার করে সোজা গিয়ে পড়ে নিচে, যে ফুটন্ত ব্যবস্থা করে, আর দানবরা তাকে নিঃসংসভাবে শেষ করে দেয়। তবে আর্যর ব্রিজটা ছিল একদম মসৃণ, চওড়া এবং নিরাপদ। সে যেহেতু নিজের জীবন দিয়ে অন্যের সাহায্য করেছে এবং পাপের প্রায়শ্চিত্ত করেছে, তাই তার জন্য এই পথ ছিল খুবই সহজ। সে অনায়াসে ব্রিজটা পার হয়ে যায়। ব্রিজের ওপারে ছিল এক অপূর্ব সুন্দর জান্নাত। সেখানে সে তার মানবকে দিল। এখানে মা ছেলের এক আবেগ ঘন পুনর্মিলন হয়। কিন্তু তারা যখন পিছন ফিরে দেয়, দেখে মালিককে। মালিকের ব্রিজটা ছিল অমসৃণ আর লাভার পাথরে তৈরি। মালিক খুব কষ্ট করে ব্যালেন্স রেখে ধীরে ধীরে এগোচ্ছিল। হঠাৎ পাথর খসে পড়লে মালিক চলতে থাকে। সে আপ্রাণ চেষ্টা করে উপরে ওঠার। মনে পড়তে থাকে পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। মৃত্যুর পর মানুষের বিচার সবটাই উপরওয়ালার হাতে, কারণ তার চোখে সবাই সমান। তাই মালিক মৃত্যুর পর জান্নাতে যাক বা না যাক, আর্যর মতো সন্তানকে পেয়ে সে একজন পিতা হিসেবে অনেক বেশি গ্রেটফুল। আর এইটুকুই যেন আর্য মনে রাখে। একটু শেষবারের মতো মালিক শক্তি সঞ্চয় করার চেষ্টা করে, কিন্তু না, তার করা পাপের এতটাই ভারী যে শেষ রক্ষা হয় না। মালিকের হাত পিছলে যায়। সে আত্মনাদ করতে করতে সোজা তলিয়ে যায় নরকের অনন্ত অন্ধকারে। আর এই ভয়ানক দৃশ্যের সাথে মুভিটা এখানেই শেষ। শেষ পর্যন্ত সত্যি তো একটাই, এই দুনিয়ার জীবন যতই লম্বা মনে হোক, একদিন সবাইকে পৌঁছাতে হবে সেই ভয়ঙ্কর সেতুর সামনে, যেখানে লুকানো থাকবে আমাদের প্রতিটা কাজের হিসাব। একটা ছোট্ট ভুল আর নিচে অপেক্ষা করছে অন্ধকার। তাহলে ভাবো, যদি আজ তোমাকে সেই সেতুর সামনে দাঁড় করানো হয়, তুমি কি পার হবে, নাকি মাঝপথেই হারিয়ে যাবে চিরতরে? এই ছিল আজকের ভয়ঙ্কর এবং চিন্তা করার মতো গল্প, জেম্বাতান সিরাত আল মুস্তাকিম মুভির বাংলা এক্সপ্লেন। আর যদি এমন রহস্যময়, ভয়ঙ্কর আর মাথা ঘুরিয়ে দেওয়া গল্প ভালো লাগে, তাহলে এখনই এক্সপ্লেন ভার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ এক্সপ্লেন ভার্সে আমরা শুধু গল্প বলি না, আমরা এমন গল্প নিয়ে আসি যেগুলো তোমাকে ভিডিও শেষ হওয়ার পরেও ভাবতে বাধ্য করবে। আমি আবার ফিরব আরও একটা অদ্ভুত, রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকো, কারণ সব গল্প শুধু গল্প না, কিছু গল্প সত্যির খুব কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।